বিসমিল্লাহির রহমানুর রহিম। সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা আজ 14/2/2021 রোজ রবিবার বেলা 12টার এই সময়ে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস সেশন। আর এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে যে ক্লাস বা যে আলোচনায় আমরা আছি সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের উপকরণ সমূহের যে আলোচনা, এর মধ্যে আমরা উৎপাদনের উপকরণ হিসেবে মূলধন নিয়ে আলোচনায় আছি। মূলধন নিয়ে আলোচনায় গত দুই ক্লাসে আমরা মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় মূলধনের গঠন। মূলধনের গঠন তিনটি ভাবে মূলধন গঠনের পর্যায়, তিনটি বিষয়ের আলোকে মূলধন গঠনের পর্যায় নিয়ে কি করা যায়, আলোচনা করা যায়। একটি হচ্ছে সঞ্চয় সৃষ্টি, আরেকটি হচ্ছে সঞ্চয়কে মূলধনে রূপান্তর, একটি হচ্ছে মূলধনের গতিশীলতা, আর একটি হচ্ছে সঞ্চয়কে মূলধনে রূপান্তর। প্রথম সেটা হচ্ছে সঞ্চয়। প্রথমত মূলধন গঠন সম্পর্কিত যে প্রারম্ভিক আলোচনা, সেটা হচ্ছে আমরা জানি যে মূলধন বলতে বোঝায় যে বর্তমানে যে সম্পদ, বর্তমান ভোগকে বিসর্জন দিয়ে ভবিষ্যৎ আয় সৃষ্টিতে ভবিষ্যতে যে সম্পদ সৃষ্টিতে যে বর্তমানে ব্যবহার হচ্ছে এমনতর সম্পদকে আমরা কি হিসেবে গণ্য করতে পারি, মূলধন হিসেবে গণ্য করতে পারি। যেমন কাঁচামাল, দালানকোঠা, যন্ত্রপাতি, জমি বা ভূমি, এমনতর বিষয়গুলো কি হতে পারে, ভবিষ্যৎ আয় সৃষ্টিতে কি হতে পারে, ব্যবহার হতে পারে। বা সম্পদ বর্তমানে বিক্রি না করে এই সম্পদ ভবিষ্যৎ আয় সৃষ্টিতে আমরা কি করি, সেটাকে কি করি, ব্যবহার করি। বা ভবিষ্যৎ আয় সৃষ্টিতে আমরা এটাকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এমনতর সম্পদকে আমরা কি বলে থাকি, মূলধন বলে থাকি। মূলধন মূলত সঞ্চয় থেকে মূলধন সৃষ্টি, ব্যক্তিগত এবং পারিবারিক বা ব্যক্তিগত আয় থেকে যে সঞ্চয়ের সৃষ্টি হয়, মূলত সঞ্চয় সৃষ্টিটা আবার নির্ভর করে সঞ্চয়ের সামর্থ্য এবং সঞ্চয়ের ইচ্ছা, দুটি বিষয়ের উপর। প্রথমত সঞ্চয় সৃষ্টি। মূলধন গঠনের তিনটি পর্যায়। একটি হচ্ছে সঞ্চয় সৃষ্টি, আরেকটি হচ্ছে মূলধনের গতিশীলতা, আরেকটি হচ্ছে সঞ্চয়কে মূলধনে রূপান্তর। তিনটি পর্যায়। এর মধ্যে প্রথম সেটি হচ্ছে সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় সৃষ্টির বিষয়টি নির্ভর করে একটি দেশের গড় আয় এবং জাতীয় আয় বন্টনের উপর। একটি দেশের গড় আয়, জাতীয় গড় আয় যদি সন্তোষজনক হয় বা ভালো মানের থাকে, তাহলে সে দেশের কি পায়, সঞ্চয় প্রবণতা কি পায়, বৃদ্ধি পায়। অথবা একটি দেশের জাতীয় আয় যে একটি দিক, সেটা হচ্ছে জাতীয় আয় যদি
কিছু সংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত না থেকে জাতীয় আয়ের যদি সুষম বন্টন হয়, তাহলে সব শ্রেণীর লোকের কাছেই তাদের অর্থনৈতিক তৎপরতার কারণে তাদের কাছে যে আয় যায়, এবং ওই আয় থেকে তাদের কাছে কি, ওই আয় থেকে তারা তাদের বিভিন্ন প্রয়োজনে তারা যে সঞ্চয় করে, এতে করে কি হয়, সঞ্চয় সৃষ্টি হয়। তাহলে সঞ্চয় সৃষ্টির দুটি গুরুত্বপূর্ণ দিক, একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, আর একটি হচ্ছে একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, আর একটি হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয় সৃষ্টির দুটি দিক, সামর্থ্য আবার নির্ভর করতেছে দুটি বিষয়ের উপর, একটি হচ্ছে জাতীয় গড় আয় এবং আরেকটি হচ্ছে জাতীয় আয়ের মানে সঠিক বা সুষম বন্টনের উপর। আর এটা হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য। আর সঞ্চয় ইচ্ছা, সঞ্চয়ের সামর্থ্য আর একটা সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয়ের ইচ্ছা বলতে যেটা বোঝায়, একটি দেশের জনগোষ্ঠী প্রত্যেকে তাদের যে কর্মব্যস্ত থেকে তারা তাদের যে আয় করে থাকেন, এই আয় থেকে তারা তাদের ভবিষ্যৎ কর্ম অনিশ্চয়তা, বৃদ্ধ বয়সের নিরাপত্তা, অথবা নিজের যে উচ্চবিলাসী চিন্তা ভাবনা থেকে বড়লোক হওয়ার বাসনা, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করার জন্য নিজের মধ্যে পুঁজির বিকাশ ঘটানো, অথবা সন্তান সন্ততির মানে ভবিষ্যৎ উন্নতির জন্য বা লেখাপড়ার প্রয়োজনে ব্যয় করা, এই সমস্ত কারণে কি করে থাকে, সঞ্চয় করে থাকে। তাহলে এই সমস্ত দিকগুলা কিন্তু সঞ্চয়ের ইচ্ছা। যে আবার কেউ আছে যে মানে সঞ্চয় করলো কিন্তু সাথে সাথে সেটা মানে যাই আয় করলো সেটা ব্যয় করে ফেললো, কিন্তু বর্তমান আয় থেকে যে সমস্ত প্রবণতাগুলো একজন ব্যক্তির মানে তহবিল গঠনে বা মূলধন গঠনের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, যে সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। আর সঞ্চয়ের ইচ্ছা বিষয়গুলো জাগ্রত হয়ে ওঠে একজন ব্যক্তির যে তার ভবিষ্যৎ অনিশ্চয়তা থেকে, তার ভবিষ্যৎ বর্তমানে যে কর্ম আছে, ভবিষ্যৎ কর্ম দ্বারা সমান গতিতে নাও থাকতে পারে, ভবিষ্যতে কোনো জীবনের দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে সন্তান সন্ততির উন্নত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য, অথবা নিজের মধ্যে যদি কোনো ব্যবসা বাণিজ্য করার উচ্চবিলাসী চিন্তা ভাবনা থাকে, মূলধন গঠন করে মূলধনের মাধ্যমে বড়লোক হওয়ার বাসনা থেকে, এমনতর বিভিন্ন আঙ্গিকে তার সঞ্চয়ের ইচ্ছে কি হতে পারে, জাগ্রত হতে পারে। আর এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু সঞ্চয় কি হয়, সৃষ্টি হয়। তাহলে মূলধন গঠনের প্রথম পর্যায়ে হচ্ছে সঞ্চয় সৃষ্টি, তারপরে হচ্ছে সঞ্চয়ের গতিশীলতা বা মূলধনের গতিশীলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে মানে ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের যে আয়, সেটা কিন্তু গচ্ছিত থাকে ব্যাংকে বিভিন্ন হিসাবে সেটা মানে কি করা হয়, সঞ্চয় করা হয়। যেটা মানে সঞ্চয়ের ইচ্ছা থেকে যে সঞ্চয় হয়, সেই সঞ্চিত অর্থ গচ্ছিত থাকে ব্যাংকে। আর সঞ্চয়ের গতিশীলতা সৃষ্টি করতে গেলে এই সম্পদ মানে সঞ্চিত অর্থ ব্যাংক অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, তারা ব্যবসায়ী বা বিভিন্ন পর্যায়ে যারা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে চায়, তাদের যদি অর্থ সংকট থাকে, তাহলে তারা ব্যাংক থেকে কি নিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে। তাহলে এই উৎপাদন কার্যক্রম পরিচালনা অথবা মানে কি বলে বৃহত্তর কোনো বিনিয়োগের প্রয়োজনে সেই ব্যাংক থেকে ব্যবসায়ীরা ঋণ নিয়ে থাকে। আর ঋণ নিতে গেলে ব্যাংক থেকে সঞ্চিত অর্থ থেকে ব্যাংক কি করে থাকে, ব্যবসায়ী বা উদ্যোক্তাদেরকে কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। এবং এভাবে মূলধন কি হয়, মানে ব্যবহারের কি পায়, গতি পায়। আর এটাই হচ্ছে মূলধনের কি গতিশীলতা। মানে বিভিন্ন পর্যায়ে সঞ্চিতকারীদের সঞ্চিত অর্থ ব্যাংকে পুঞ্জীভূত যে অর্থ, সেটা কিন্তু ব্যবসায়ী এবং শিল্পপতিরা ব্যাংক থেকে ঋণ হিসেবে যে কি পেয়ে থাকে, ঋণ পেয়ে থাকে। এবং তারা তাদের মানে কি বলে উৎপাদন কার্যক্রম কি করে পরিচালনা করে। তারপরে সেটা হচ্ছে সঞ্চয়কে বিনিয়োগের রূপান্তর বলতে যেটা বোঝায়,
মানে আমরা আগের পয়েন্টে যেটা গতিশীলতা, এই গতিশীলতার মাধ্যমে কিন্তু মূলধন কি পায়, গতিশীলতা মূলধন কি পায়, বিনিয়োগে কি হয়, রূপান্তরিত হয়। অর্থাৎ মূলধন যেটা ব্যাংকে সঞ্চিত অর্থ হিসাবে জনসাধারণ বা প্রান্তিক পর্যায়ের জনগণ, বিভিন্ন পর্যায়ে যে পর্যায়ে ব্যক্তি প্রচেষ্টা থেকে তারা তাদের যে সঞ্চয় ব্যাংকে যে সঞ্চয় করেন, এই সঞ্চয় যখন মানে উৎপাদন খাতে ব্যবহারের প্রেক্ষাপট হয়, তখনই কিন্তু বিনিয়োগকারীরা, উদ্যোক্তারা, অর্থাৎ দেশে যারা ভবিষ্যৎ ঝুঁকি নিয়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে, তারা তাদের নিজস্ব অর্থ থেকে তাদের মানে উদ্যোগ বাস্তবায়নে অর্থের সংকট হলে তারা কিন্তু ব্যাংকের দ্বারস্থ হয় এবং তারা যে হারে সুদ গ্রহণ করে তার চেয়ে উচ্চ হার সুদ কি করে প্রদান করে। এইভাবে কি করা যায়, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের অর্থের কি করা যায়, গতিশীলতা কি করা যায়, মূলধনের গতিশীলতা কি করা যায়, সৃষ্টি করা যায়। তাহলে মূলত আমরা আজকের আলোচনার যে বিষয় মানে মূলধন গঠন, তাই মূলধন গঠনের পর্যায় তিনটা। একটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি, আরেকটা হচ্ছে কি বলে যে মূলধনের গতিশীলতা, আরেকটি হচ্ছে মূলধনকে মানে বিনিয়োগে রূপান্তর, মূলধনকে বিনিয়োগে রূপান্তর। এবং সঞ্চয় সৃষ্টির দুটি দিক, একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্যের আবার দুটি দিক। একটি হচ্ছে দেশের যে কায়েব ওয়ালাইকুম ইসলাম, তোমরা তো মানে ক্লাসে অংশগ্রহণ করলে এইমাত্র? আচ্ছা, যা হোক, কাইফাই দিকে আসো তো, এটার মূল মনিটরে আসতেছে না কেন? ভিডিও নাই, কোনটা ভিডিও নাই? এত যে কথা বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি তোমার ধারণা হচ্ছে তো? সব শুনতেছে। আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, বলেন স্যার। হ্যাঁ, আমরা আজকে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে, তোমরা জানো যে আমরা আলোচনা করতেছি বা আলোচনায় যে অধ্যায়ে আছি সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ হিসেবে তৃতীয় যেই উপকরণ মূলধন। এবং মূলধন সম্পর্কিত আলোচনায় আমরা ইতিমধ্যেই বিগত 2 ক্লাসে মূলধনের বৈশিষ্ট্য, মূলধন বলতে কি বোঝায়, মূলধনের বৈশিষ্ট্য এবং গত ক্লাসে মূলধনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলধন গঠনের পর্যায়, অর্থাৎ মূলধন গঠন। তো মূলধন গঠনের বিষয়টা যেই বিষয়ের উপর নির্ভর, বা মূলধন গঠনের যে পর্যায়, 3টি দৃষ্টিকোণ থেকে মূলধন গঠনের পর্যায় কি করা যায়, আলোচনা করা যায়, বা 3টি দৃষ্টিকোণ থেকে মূলধন গঠনের পর্যায়ের বিষয়টি কি করা যায়, আলোচনা করা যায়। এর মধ্যে একটি হচ্ছে তোমার মূলধন গঠনের পর্যায়, একটি হচ্ছে সঞ্চয় সৃষ্টি, আরেকটি হচ্ছে সঞ্চয়কে মূলধনে রূপান্তর, বা মূলধনকে কি করা, সঞ্চয়কে কি করা, মূলধনে রূপান্তরিত করা, বা মূলধনকে কি করা, ব্যবহার করা। আরেকটি হচ্ছে তোমার মূলধনকে বিনিয়োগ করা, তাই না? এই 3টি বিষয়। আর প্রথম যেটা, সেটা হচ্ছে সঞ্চয় সৃষ্টির বিষয়টা আবার দুইটি বিষয়ের উপর নির্ভর। একটি হচ্ছে দেশের জনগণের যে পার ক্যাপিটাল ইনকাম, জাতীয় আয়, যেটা মানে জনগণের যে জাতীয় আয়, সে জাতীয় আয়। আরেকটি হচ্ছে যে দেশের সম্পদের সুষম বন্টন। যদি দেশের অ্যাভারেজ গড় আয় বেশি থাকে, তাহলে মানুষের অর্থনৈতিক মানদণ্ড ভালো থাকে, এবং মানুষ অর্থনৈতিক মানদণ্ড ভালো থাকে মানে তার জাতীয়ভাবে যদি আয় ভালো থাকে, তাহলে এই আয় থেকে মানুষের কি থাকে, সঞ্চয় প্রবণতা, সামর্থ্য থাকে। এটা একটা। আর একটা হচ্ছে
মানে সামর্থ্য, সঞ্চয় সামর্থ্য তো আবার আয়ের উপর নির্ভর করে বা কর্মসংস্থানের উপর নির্ভর করে। আবার জাতীয়ভাবে যদি সামর্থ্য ভালো থাকে তাহলে সেটা সঞ্চয়কে কি করে মানে উৎসাহিত করে। এই জন্য বলা হচ্ছে যে সঞ্চয় সামর্থ্য। আর সঞ্চয় সামর্থ্যের একটি দিক হচ্ছে তোমার যেটা গড় মাথাপিছু আয়, আরেকটি হচ্ছে জাতীয় আয়ের সুষম বন্টন। জাতীয় আয় বলতে যেটা বোঝায়, এই পর্যন্ত একটা দেশের যেই পার ক্যাপিটাল ইনকাম মোট জাতীয় আয়, কিন্তু আমরা মানে মোট জনসংখ্যাকে জাতীয় আয় মানে মোট জনসংখ্যাকে জাতীয় আয় দিয়ে ভাগ দিলে যেটা পাওয়া যায় সেটা পার ক্যাপিটাল ইনকাম। কিন্তু পার ক্যাপিটাল ইনকামটা কিন্তু সমানভাবে সবার কাছে মানে ওইভাবে পুঞ্জীভূত না। দেশের মুষ্টিমেয় লোকের কাছে কিন্তু অধিক পরিমাণে সম্পদ পুঞ্জীভূত। দেশের আয় বা সম্পদ সুষম কি নাই, বন্টন নাই। প্রত্যেকের কাছে যদি সম্পদের পরিমাণ প্রত্যেকে তার জীবন প্যাটার্ন বা জীবন উপলব্ধি থেকে তার ভোগ চরিত্র এমন হলে তাহলে উৎপাদন তৎপরতা আরও বেশি কি হতো, বৃদ্ধি পেত। উৎপাদন তৎপরতা আরও বেশি বৃদ্ধি পেলে তোমার দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো, অবকাঠামোত সুযোগ সুবিধা বৃদ্ধি পেত, বা উৎপাদন কর্মতৎপরতা থেকে দেশের কর্মযোগ্য থেকে মানুষের আয় প্রবণতা বাড়ত। কিন্তু এই দেশের মোট জাতীয় আয় যত বেশি লোকদের কাছে সুষম বন্টন হবে, এতে করে জাতীয় আয় তত বেশি কি পাবে, বৃদ্ধির কি লক্ষ্য করা যাবে, প্রবণতা কি করা যাবে, লক্ষ্য করা যাবে। এই জন্য বলতেছে জাতীয় আয়ের সুষম বন্টন। আরেকটি হচ্ছে জাতীয় আয়, জাতীয় গড় আয়। এই দুটি বিষয়ের উপর নির্ভর করে সঞ্চয়ের সামর্থ্য। আমরা যেটা আলোচনা করতেছি মূলধন গঠনের পর্যায়ের প্রথম যেটা, সেটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি। সঞ্চয় সৃষ্টির আবার দুইটা দিক, একটি হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, আমরা ইতিমধ্যে যেটা বললাম সঞ্চয়ের সামর্থ্য নিয়ে। আরেকটি হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। সঞ্চয়ের ইচ্ছা এটা আমরা তোমরা এখন যে বয়সে আছো তোমাদের মানে সহজে ধারণার মধ্যে আছে, তবু বইয়ের মধ্যে যেহেতু আলোচনা সেই হিসেবে একটু মানে শেয়ার করতে হয়। সঞ্চয়ের ইচ্ছা, সঞ্চয়ের ইচ্ছা বলতে যেটা বোঝা, মানুষ বর্তমানে যে কর্মে আছে, বিশেষ করে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকে যেভাবে কর্মে নিয়োজিত আছে, কর্মসংস্থানে আছে, সেখানে একজন ব্যক্তি তার ভবিষ্যৎ কর্ম অনিশ্চয়তা, তার ভবিষ্যৎ অনিশ্চয়তা বা বর্তমানে কর্মে যেভাবে আছে ভবিষ্যৎ কর্ম দ্বারা একই দ্বারায় নাও চলতে পারে। তারপরে তার বৃদ্ধ বয়সের নিরাপত্তা, তারপরে তার যা উচ্চবিলাসী চিন্তা ভাবনা, হয়তো বর্তমানে সঞ্চয় করে একটা নির্দিষ্ট পর্যায়ে পরিমাণ পুঁজি সৃষ্টি করে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করতে পারে, এমন তোর চিন্তা ভাবনা, বা সন্তান সন্ততির উন্নত ভবিষ্যতের প্রয়োজনে, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে কিসের প্রশ্নে আসে, সঞ্চয়ের ইচ্ছা। অর্থাৎ বর্তমানে অনেকে আছে, আবার একটা বিষয় আছে সঞ্চয়, মানুষ বর্তমানে একটা মানে ব্যক্তি হিসেবে যে বিষয়, কেউ আছে অ্যাক্টিভ, কেউ আছে পেসিভ ব্যয়ের ব্যাপারে, কেউ আছে যে যা আয় করে তার চেয়ে বেশি ব্যয় করে, কেউ আছে যে পরিমাণ আয় করে তার সঞ্চয় প্রবণতা, ওই যে তার সিকিউরিটি বা ভবিষ্যৎ নিরাপত্তা, ছেলে সন্তানের চিন্তা ভাবনা, তার বৃদ্ধ বয়সের নিরাপত্তা, কর্মের অনিশ্চয়তা, এই সমস্ত দৃষ্টিকোণ থেকে সে কি করে, সঞ্চয় করে। তাহলে এটাকে বলা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। আর এই প্রবণতাগুলো থেকে কিন্তু সে সঞ্চয় করে, এবং এটি হচ্ছে তোমার কি সঞ্চয় সৃষ্টি। দুইটা দিক, সঞ্চয়ের সামর্থ্য আর একটা সঞ্চয়ের ইচ্ছা। মূলত এই দুইটাই হচ্ছে মানে মূলধন গঠনের মানে কি বলে মূল দিক। আর প্রাথমিক পর্যায়ে ফান্ডামেন্টালি এবং গোড়াতে যদি মূলধন মানে সঞ্চয়ের সামর্থ্য এবং সঞ্চয়ের কারণে, সঞ্চয়ের ইচ্ছার কারণে পুঁজির সৃষ্টি হয়, পরবর্তী পর্যায়ে সেই পুঁজিকে উৎপাদনের স্বার্থে ব্যবহার। যেমন যে প্রত্যেকে যে ব্যাংকে তার সঞ্চিত অর্থ যৎসামান্য বা যেমনি জমা রাখে, মানে রাষ্ট্রীয়ভাবে এটার একটা কি আছে, হিসাব আছে। ব্যাংকে জমাকৃত অর্থের একটা কি আছে, হিসাব আছে সমষ্টি করতে। এবং ওই অর্থ ব্যাংকে অনর্থক পড়ে থাকলে কিন্তু এটা কোনো কাজে আসে না। ওই অর্থ যখন বিনিয়োগে ব্যবহার করা হবে, অর্থাৎ ব্যবসায়ীরা যখন তাদের উৎপাদনের মানে নিজস্ব যোগান থেকে মূলধনের যোগান দিতে না পারে, নিজস্ব যেই কি বলে যে প্রজেক্ট বা নিজস্ব যেই ব্যবসা বা বিনিয়োগের যে সমস্ত প্রেক্ষাপট থাকে, সেখানে যদি তারা নিজস্ব যোগান থেকে মূলধনের যোগান দিতে না পারে, অধিকতর উৎপাদন কার্যক্রম বা অধিকতর মুনাফা অর্জনের সুযোগ থাকলে তারা ব্যাংক থেকে কি করে থাকে, ঋণ নিয়ে থাকে। আর ব্যাংক কিন্তু ওই যে জনগণ থেকে
যে ক্ষুদ্র ক্ষুদ্র যে সঞ্চয়, সেই সঞ্চয়ের সঞ্জীবিত মানে পুঞ্জীভূত রূপ থেকেই ব্যবসায়ী বা পুঁজিপতিদের বা যারা উদ্যোক্তা শিল্পপতি তাদেরকে কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। এতে করে সঞ্চয় মানে কি পায়, সঞ্চয় কি পায়, গতি পায়, এবং এই গতি থেকে আবার কি হয়, মূলধন কি হয়, সৃষ্টি হয়। আর এটাকে বলা হচ্ছে মূলধনের কি, গতিশীলতা, মূলধনের গতিশীলতা। আর একটা যেটা, সেটা হচ্ছে মূলধনকে বিনিয়োগে রূপান্তর। তো আমরা এখন যেটা আলোচনা করলাম ঠিক একই বিষয়, মূলধনকে বিনিয়োগের বিষয় বলতে গিয়ে বিশেষ করে এখানে উদ্যোক্তা শ্রেণীর কথা বলা হচ্ছে। উদ্যোক্তা কারা? মূলত ব্যবসায়ীরাই কিন্তু উদ্যোক্তা, যারা মানে ভবিষ্যৎ অনিশ্চয়তা বা ঝুঁকি নিয়ে বর্তমানে তারা কি করে উৎপাদন কার্যক্রম কি করে পরিচালনা করে। তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে, কিন্তু তাদের এই মুনাফা অর্জনের বিষয়টা ভবিষ্যতে বাধাগ্রস্ত হতে পারে, এই অনিশ্চয়তাকে সামনে রেখেই কিন্তু এরা বিনিয়োগ করে, এবং তাদেরকে উদ্যোক্তা বলা হয়। এবং উদ্যোক্তারা কিন্তু সাহসী, এবং তারা কি বলে যে যেহেতু উদ্যোগী, এবং যেই সমাজে যেই কি বলে যে অর্থনীতিতে উদ্যোক্তা শ্রেণীর পরিমাণ বেশি, তারা কিন্তু সেই সমাজ তত বেশি তোমার গতিশীল, অর্থনৈতিকভাবে গতিশীল। কেননা তারা ব্যাংকের শুধু শুধু মানে সঞ্চিত অর্থ, জনগণের অর্থ এভাবে আইডেল বা মানে অলসভাবে পড়ে থাকলে হবে না। সেই অর্থ ব্যবহারের জন্য মানে ওরকম দূরদর্শী বা অধিকতর দক্ষ বা যোগ্যতা সম্পন্ন উদ্যোক্তা শ্রেণী যদি থাকে, তাহলে সেই কি বলে সম্পদকে কি করে, মূলধনকে কি করতে পারে, বিনিয়োগে কি করতে পারে, বিনিয়োগ করতে পারে। আর এটাকে বলেছে মূলধনকে কি করা, বিনিয়োগে রূপান্তর। আর এইভাবে বিনিয়োগ মানে খাটানোর ফলে কিন্তু আবার উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন তৎপরতা বৃদ্ধি পায়, উৎপাদন তৎপরতা থেকে কি বলে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি থেকে মানুষের আবার আয় বাড়ে, আয় থেকে আবার সঞ্চয় বাড়ে, সঞ্চয় থেকে আবার কি বলে যে অধিক পরিমাণ বিনিয়োগের ক্ষেত্র কি হতে পারে, প্রসারিত হতে পারে বা প্রসারিত হয়। এই যে দৃষ্টিভঙ্গি, আর এটি হচ্ছে তোমার মূলধন গঠনের সাথে মৌলিক আলোচনা। এবং মূলধন গঠনের সাথে মৌলিক আলোচনার তিনটি দিক আমি আবার বলছি। একটি হচ্ছে সঞ্চয় সৃষ্টি, একটি হচ্ছে মানে মূলধনের গতিশীলতা সৃষ্টি, আর একটি হচ্ছে মূলধনকে বিনিয়োগে রূপান্তর, মূলধনকে বিনিয়োগে রূপান্তর এবং এই হচ্ছে মূলধন গঠনের পর্যায় সম্পর্কিত আলোচনার মূল আলোচনা। এবং আমাদের আজকের আলোচনায় তোমার যে মূলধন গঠনের পর্যায়ে আলোচনা করলাম, এটাই কিন্তু মানে মূলধন চ্যাপ্টারের মৌলিক আলোচনা। এর আগে তো আলোচনা করলাম মূলধনের কি বলে বৈশিষ্ট্য এবং মূলধনের কি বলে গুরুত্ব, কিন্তু মূলধন সৃষ্টি হয় কিভাবে, এটার যে মৌলিক আলোচনা এইটাই। আর এই চ্যাপ্টারের মৌলিক আলোচনা প্রায় শেষই, তবুও দুইটি টপিকস আলোচনার আছে। একটা হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে, আর একটা হলো যে ওই যে মানে মূলধন গঠনে প্রভাব বিস্তারকারী উপাদান, মূলধন গঠনে প্রভাব বিস্তারকারী উপাদান। তো মূলধন গঠনের প্রভাব বিস্তারকারী উপাদান মূলত আমরা আজকে যেগুলো আলোচনা করলাম, একটা হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, আর একটা হলো সঞ্চয়ের ইচ্ছা। ঠিক আছে না? সঞ্চয়ের সামর্থ্য এবং সঞ্চয়ের ইচ্ছা। আর সঞ্চয়ের সামর্থ্য যেটা, সেটা আমরা জাতীয় আয় বলছি। জাতীয় আয়ের বিষয়টা আবার নির্ভর করে একটি দেশের কর্মসংস্থান, তারপরে জীবনযাত্রার মান, এমনতর দিকগুলোর উপর। তারপরে কি বলে দেশের মানে সামষ্টিক অর্থনৈতিক মানে গতিধারা বা গতি প্রবাহ। তারপরে হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট, সুদের হার প্রবণতা বলতে যেটা বোঝায় জনগণ তাদের সঞ্চিত অর্থ বর্তমানে বুককে বিসর্জন দিয়ে রাখে কোথায়, ভবিষ্যতের প্রয়োজনে রাখে ব্যাংকে। এখন ব্যাংকে যদি তাদের মানে রেট অফ ইন্টারেস্ট বেশি হয়, তাহলে কিন্তু সঞ্চয়ের প্রবণতা কিভাবে বৃদ্ধি পাবে। আবার সঞ্চয়ের প্রবণতা মানে তোমার রেট অফ ইন্টারেস্ট যদি কম হয়, তাহলে সঞ্চয়ের প্রবণতা হ্রাস পাবে। এমনতর বিষয়গুলা কি করে থাকে, সঞ্চয় গঠনে কি করে থাকে, প্রভাব বিস্তার করে থাকে। তারপরে যে আর্থিক প্রতিষ্ঠান সমূহের দেশের মানে কি বলে সামগ্রিক অর্থনৈতিক গতি প্রবাহ বা গতিধারা বা অর্থনৈতিক অনিশ্চয়তা যদি থাকে, সেখানে কিন্তু জনগণ তাদের সঞ্চিত তাদের অর্থ কি করতে চায় না, বর্তমান ভোগ বা জীবন ধারণের ব্যয়, এগুলা ব্যয় করে ফেলে।
জীবন ধারণের প্রয়োজনে ব্যয় করে ফেলে। কেননা মানে রাখার মতো যদি মানে কি বলে বিশ্বাসযোগ্য অথবা কি বলে যে বিভিন্নভাবে হয়রানি নিজের জমাকৃত অর্থ জমা দেওয়া তোলা অথবা এগুলো থেকে বিভিন্ন লোভী অথবা বিভিন্ন কর্তন এই সমস্ত প্রবণতা থাকে, তাহলে কিন্তু মানুষ কি থাকে না, সঞ্চয় কি পায় না, উৎসাহ পায় না। পায় না। এই তাহলে মূল দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু এই তাহলে সঞ্চয় মানে মূলধন গঠনের প্রভাব বিস্তারিত উপাদানের মধ্যে কিন্তু সঞ্চয়ের সামর্থ্য এবং সঞ্চয়ের সামর্থ্যের সাথে যে জড়িত যেটা যে মানে রাষ্ট্রীয় কারণ আমরা যেটা বলছি সমষ্টিক অর্থনীতি দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছার দৃষ্টিকোণ কিন্তু ইচ্ছার মানে যে বিষয়টা আমরা কিন্তু অ্যাভারেজ বলছি, কিন্তু অ্যাভারেজ এখানে পয়েন্ট আকারে অনেকগুলো বিষয় বলা আছে। ইচ্ছার মধ্যে বিষয়গুলো কিন্তু একই গলা, ওই যে তোমার ভবিষ্যৎ দূরদৃষ্টি, তারপরে ভবিষ্যৎ মানে কি বলে অনিশ্চয়তা, বৃদ্ধ বয়সী নিরাপত্তা, তারপরে তোমার সন্তান সন্ততির লেখাপড়া, উচ্চ জীবন চিন্তা ভাবনা, অথবা বড় লোক হওয়ার বাসনা। এটা বুঝো তো, বড় লোক হওয়ার বাসনা, শিক্ষার্থী বড় লোক হওয়ার বাসনা বা ইচ্ছা আগ্রহ, এটা কি বুঝো, এটা দিয়ে কি বুঝো? বড় লোক হয় যে ভবিষ্যতে, ভবিষ্যতে কিভাবে বড় লোক হবে? ওই যে সঞ্চয় করে। সঞ্চয় করে। কেউ হয়তো মানে বর্তমানে যে আয় করতেছে তার উপরে একটা নির্দিষ্ট টাকা এত বছর সঞ্চয় করে এই সঞ্চয়িত অর্থ দিয়ে সে কোনো একটা ব্যবসা ধরলো, তাই না? ব্যবসা করে সে মানে এরকম ভাবে মানুষের কিন্তু বাস্তবে কিন্তু সমাজে এটার অনেক প্রমাণ আছে। অনেকে এরকম ভাবে মানে ব্যবসা করে অনেক বড় হচ্ছে তার সঞ্চিত অর্থ থেকে। তো এইগুলা কিন্তু আর মানে এই প্রবণতাগুলা একটা সামষ্টিক অর্থনীতিতে যত পজিটিভ থাকে, কোনগুলা যে অর্থনৈতিক গতি প্রবাহ যদি পজিটিভ হইতে থাকে, মানে বাজার অস্থিতিশীল না থাকে, ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম অবিশ্বাসযোগ্য হয়, তাই না? যদি বিশ্বাসযোগ্য হয় সঞ্চয় প্রবণতা বাড়ে, আর যদি অবিশ্বাসযোগ্য হয় তোমার কি সঞ্চয় প্রবণতা কমে। তাহলে এমনতর বিষয়গুলা কমে। তারপর অর্থ মানে কি বলে কর্মসংস্থান যত শুধুমাত্র কর্মসংস্থান হলে হবে না। কর্মসংস্থানে কিন্তু তোমার কর্মসংস্থান হলো, কিন্তু একজন কি বলে যে শ্রমিক বা একজন কর্মী যে সে কাজ করে তার যে পারিশ্রমিক ন্যায্য পাওয়ার যে বিষয়টা, ন্যায্য পাওয়া পাওয়া না, সে বর্তমানে মানে ভোগ করার পরে না ভবিষ্যতের প্রয়োজনে সঞ্চয় করবে। কিন্তু বর্তমান আয়টা যদি এমন পর্যায়ের আয় হয় তার বর্তমান জীবন দ্বারাই চলে না, তাহলে সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে কোত্থেকে? তাহলে কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান আছে যেন বাংলাদেশে তোমার গার্মেন্ট সেক্টরে প্রচুর কর্মসংস্থান, কিন্তু সঞ্চয় প্রবণতা কম। সঞ্চয় মতো কম কেন শ্রমিকদেরকে টাই ক্লেশে শুধুমাত্র তাদের জীবন চলার জন্য যা, তাও তাদেরকে কি করা হয় না, পারিশ্রমিক হিসেবে কি করা হয় না, প্রদান করা হয় না। তাহলে এমনতর বিষয়গুলা। তারপরে আবার যে তাদের সঞ্চিত অর্থ ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে রাখে, কোনো কোনো সময় এমন আর্থিক প্রতিষ্ঠান আসে উচ্চ সুদের লোভ দেখাইয়া তাদের থেকে পুঁজিটা মানে তোমার তাদের কুক্ষিগ্রস্ত করে পরে দিয়া এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান উধাও হয়ে যায়, তাদের খুঁজই পাওয়া যায় না। অনেকে আছে সয় সম্পদ বিক্রি করিয়া এই সমস্ত প্রতিষ্ঠানে কি বলে যে অর্থ সম্পদ মানে ব্যাংকে রাখে। তাহলে আমাদের দেশে তো মানে আমরা এই সমস্ত অস্থিরতাগুলা দেখতে পাই। তাহলে এই সমস্ত প্রবণতাগুলো হচ্ছে মূলধন গঠনে প্রভাব বিস্তারকারী উপাদান। এবং এক হিসেবে আমরা আজকে যেই অধ্যায়ে আলোচনা করলাম, যে সমস্ত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলাম, বইয়ের মূল আলোচনা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে অথবা বেসিক মূলধন গঠনের পর্যায়ের দৃষ্টিকোণ থেকে যে আলোচনা, সে আলোচনা কিন্তু আমরা শেষ করলাম। তো তোমরা ইতিমধ্যেই মানে তো প্রত্যেক ক্লাসে তোমরা যারা যারা সংযুক্ত হচ্ছ, আমরা আলোচনার দিক বিষয় বা টপিক তো আমরা বলি। তাই আজকে এ পর্যন্ত সময় আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ হিসেবে তৃতীয় যেটা, সেটা হচ্ছে মূলধন। এবং মূলধনের উপর আলোচনা মোটামুটি আলোচনা কিন্তু শেষ। ঠিক আছে? তোমরা দেখো মূলধনের আলোচনা, তোমাদের কাছে বই থাকলে দেখো, আমরা যে আলোচনা করলাম বা তোমাদের সাথে যা শেয়ার করলাম এটা বিষয় কিন্তু একই, কিন্তু তোমরা তোমাদের যে নিজস্ব প্রস্তুতির প্রয়োজনে পরীক্ষা, এখন তো এটা কি বলবো যে করোনাকালীন সময় তোমাদের পরীক্ষা নিয়েও কিন্তু
মানে শেষ পর্যন্ত সময়ের প্রেক্ষাপট কি চিন্তা ভাবনা হয় জাতীয়ভাবে। তোমাদের আগে যারা আছে তাদের পরীক্ষাও তো করোনা বা এই বিশ্ব মহামারীর এই সময়ে তাদের পরীক্ষার সময় সংক্রান্ত বিষয় নিয়ে এখনো জাতীয়ভাবে হিমশিম খাচ্ছে। যাক, হয়তো তোমাদের বেলায় এই সময়টার উত্তরণ ঘটতে পারে, আশা করি উত্তরণ ঘটবে। এই মানে এমন চিন্তা ভাবনা রেখে তোমরা যারা মানে মাধ্যমিক লেভেলে যাদের মানে অর্জিত ফলাফল যাই হোক, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যেহেতু ভর্তি হয়েছে ভালো ফলাফল করতেই হবে। এবং এই টার্গেটে এখন থেকেই প্রচেষ্টা, মানে আমরা অন্তত যতটুকু কানেকশনে আছি এর মাধ্যমে যতটুকু তোমরা সমৃদ্ধ হও আলোচনার মাধ্যমে, সেটা তোমরা নিজের অবস্থানে পাঠ্য বই থেকে ভালোভাবে অধ্যয়ন করে সিলেবাস দেখে প্রত্যেক বিষয়ে এরকমভাবে চর্চা বা অধ্যয়ন অব্যাহত রাখবে। এটাই তো বলতে পারি আর কি, নাকি? স্যার এমনি ক্লাস করলে স্যার অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায় তো, ইন্টারাকশনটা হয় না আর কি। কিনা কয় তোমার দেখা দেখি তো হচ্ছে না, নাকি? দেখা হইলে স্যার ভালো বোঝা যায় হ্যাঁ, সবকিছু। ক্লাসে কিন্তু তোমার আসলে আমরা তো দীর্ঘ আমার এই কর্মজীবন আজ প্রায় তো তোমার 30 বছরের কাছাকাছি, ঠিক আছে, এই সিঙ্গের কলেজে। ক্লাসের চেয়ে এমনিই ভালো, এভাবে যে ক্লাস নিচ্ছি না জি এভাবে ভালো। ক্লাস ক্লাস চলাকালীন সময়ে ওই ছাত্র এদিক দিয়ে একটা ডিস্টার্ব করে, নতুন করে একজন আসে, আবার যারা থাকা অবস্থা 2-4 জন হঠাৎ করে 3-4 জন একসাথে বেরিয়ে যায়, আবার ক্লাসে 2-4 জন মিলে দুষ্টামি করে, এইগুলারে ম্যানেজ করতে করতে ক্লাসের সময় পার হয়ে যায়। শৃঙ্খলা চেষ্টা স্যার এমনি তো স্যার এমনি এই যে অনলাইন ক্লাস করলে স্যার অনেক ভালো বোঝা যায়। হ্যাঁ, অনলাইন একবারে ক্লাসে কিন্তু সামনাসামনি। সময়ের খুব একটা ব্যয় হয় না। তাহলে আজকের আলোচনার মাধ্যমে আমরা মূলধনের উপরে আলোচনা শেষ করলাম। আমি আবার বলছি, মূলধনের মানে উৎপাদনের উপকরণ হিসাবে মূলধন, এই মূলধন সম্পর্কিত আলোচনায় যা আছে সেটা হচ্ছে মূলধন বলতে কি বোঝায়, মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের গুরুত্ব, মূলধন গঠনের পর্যায়, তারপর হচ্ছে মূলধন গঠনে প্রভাব বিস্তারকারী উপাদান এবং বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে মূলধন গঠন। ঠিক আছে? তো আমরা যে আলোচনা তোমাদের সাথে শেয়ার করলাম, আমি লেকচার দিছি আমি এটা বলবো না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমাদের কাছে অবশ্যই পাঠ্য বই যদি থেকে থাকে তোমরা দেখো, আমরা যে আলোচনা করলাম বইয়ের আলোচনার সাথে তেমন একটা কোনো কি নাই, কোনো কিছু বাদ পড়ার তেমন কোনো বিষয় নাই। আর থেকে থাকলে পরে তোমরা আমার সাথে শেয়ার করবা, বা তোমাদের অবস্থান থেকে যদি কোনো কিছু জানার থাকে বা জানার থাকে বলবো না, বলার থাকে, যে তোমাদের বলার থাকে, তোমাদেরও নিজস্ব কনসেপ্ট আছে, নিজস্ব ধারণা আছে। বয়স মানে কি বলে, তোমরা খুব বড় হয়ে গেছো ব্যাপারটা তা না, কিন্তু বয়স তো বাড়তেছে, সেন্স, ধারণা, মতামত, নিজের অবস্থানে নিজের চিন্তা বিকশিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে তোমাদের যদি কোনো কিছু শেয়ার করার থাকে শেয়ার করতে পারো। ঠিক আছে স্যার। স্যার আগামী ক্লাসে পড়া কি মূলধন গঠনের উপর? না, আগামী ক্লাসে তোমার যেটা ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ কটা? 4টা। ভূমি আলোচনা করছি, শ্রম আলোচনা করছি, মূলধন আজকে শেষ করলাম, এবং আগামী ক্লাসে সংগঠন, উৎপাদন উপকরণ সংগঠন আলোচনা শেষ। অর্থাৎ সংগঠন তো হচ্ছে এমন বিষয় যে 4টেই হচ্ছে তোমার নিষ্ক্রিয়, মানে 4টা না, এর মধ্যে মূলধনও নিষ্ক্রিয়, ভূমিও নিষ্ক্রিয়। এগুলার গতিশীলতা সৃষ্টি হয় কার মাধ্যমে? যার মাধ্যমে, যে বা যিনি উদ্যোগ গ্রহণ করেন, অথবা যাদের মাধ্যমে উৎপাদন কার্যক্রম গতি পায়, মূলধন ব্যবহার হয়, শ্রম ব্যবহার হয়, আর কি বলে যে তোমার ভূমি ব্যবহার হয়। ঠিক আছে? এবং যার ইয়েতে সেটি হচ্ছে তোমার কি সংগঠন ছাড়া কি কোনো কাজ চলতে পারে? চলতে পারে না। কোনো কাজ চলতে গেলে কেউ না কেউ উদ্যোগ গ্রহণ করে, এবং তার উদ্যোগে সে কিছু লোককে পরিচালনা করে, মানে যে উদ্দেশ্যে পরিচালনা করে উৎপাদন কার্যক্রম, সেখানে কাঁচামালের ব্যবহার বা মূলধনের ব্যবহার, শ্রমের ব্যবহার, ভূমির ব্যবহার, যে বা যিনি এই বিষয়গুলোকে অ্যারেঞ্জ করেন এবং উৎপাদনের স্বার্থে এগুলোকে পরিচালিত করেন, সেটাই হচ্ছে তোমার কি সংগঠন, সেটি হচ্ছে
সংগঠন। এবং আমরা আগামী ক্লাসের সংগঠনের মানে বিষয়ে আলোচনা করব। এবং প্রথম তো প্রত্যেকটা মানে উৎপাদন উপকরণের হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কিত আলোচনা। এবং আমরা সংগঠন এবং সংগঠনের বৈশিষ্ট্য এবং আরও যা কিছু আছে আলোচনা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, কেমন? স্যার সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত।